আচ্ছা, আমরা সকলেই জানি যে পাকিস্তানি ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে পারে না। রাজনৈতিক কারণে আমরা পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ করতে অনুমতি দিই না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। আচ্ছা, ধরুন এরকম হলো কোনো পাকিস্তানি ক্রিকেটার যে পাকিস্তানের হয়ে খেলছে, কারেন্ট প্লেয়ার, পাকিস্তানের হয়ে খেলছে বা আগেও খেলেছে, সেই প্লেয়ারটা কায়দা করে বিভিন্ন রকম কারুসাজি করে একটা কাজ করলো, সে নিজের রেসিডেন্সিয়ালশিপ নিয়ে নিল ইন্ডিয়ার বা ধরুন বাংলাদেশে, যে সমস্ত কান্ট্রিকে আমরা অ্যালাউ করি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যোগদান করার জন্য। আচ্ছা, ধরে নিলাম উদাহরণবশত যে সে ইন্ডিয়ার রেসিডেন্সিয়ালশিপ জোগাড় করে ফেললো বা নিয়ে ফেললো। এইবার কলকাতা নাইট রাইডার্স ধরুন নামে নিচ্ছি, কলকাতা নাইট রাইডার্স ধরুন সেই প্লেয়ারটিকে পছন্দ, তার স্ট্যাটস দেখেছে পুরনো, তারা বুঝতেও পারেনি হয়তো যে সে পাকিস্তানি, সে দেখেছে ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল, তাকে ট্রায়ালে ডাকলো, সে ট্রায়ালে ভালো করলো, তাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিয়ে নিল। এইবার যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিয়ে ফেললো, এবার খেলার পরে তাকে যখন খেলতে নামা হচ্ছে, তখন দেখা যাচ্ছে কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো মিডিয়া তার পরিচয়পত্র বার করে ফেললো যে এ তো ভারতীয় নয়, এ তো পাকিস্তানি। তখন দোষটা দিল পুরো ফ্র্যাঞ্চাইজির ওপর। এবার বিসিসিআই বা আইপিএল কর্মকর্তা বলল, না আমরা তো ভাই জানি না, এটা ফ্র্যাঞ্চাইজির দোষ, ফ্র্যাঞ্চাইজি সে প্লেয়ারটাকে কেন নিয়েছে। আইপিএল বা পৃথিবীর যে কোনো ধরনের ক্রিকেট বা স্পোর্টস লিগে কি হয়, যে নিয়ামক সংস্থাগুলো তাদের রেজিস্টার্ড প্লেয়ারদের লিস্ট দেয় ফ্র্যাঞ্চাইজিসকে, যে আপনারা এই প্লেয়ারদের মধ্যেই কিন্তু প্লেয়ার নিতে পারেন, বা আপনারা যদি কোনো বাইরের প্লেয়ার বা যারা আমাদের সাথে রেজিস্টার্ড নয় সেই ধরনের কোনো প্লেয়ারকে যদি নেন, তাদের কিন্তু আমাদের সাথে রেজিস্টার্ড করতে হবে, তারপরে আপনি নিতে পারবেন, তার নাম আপনাদেরকে আগে দিতে হবে। মানে কেউ যদি ট্রায়াল থেকে আসে, যে যেমন বিঘ্নেশ পুতুর হয়তো কখনো বিসিসিআইয়ের কোনো ইভেন্ট খেলেনি, তাকে যদি নিতে হয়, তাকে কিন্তু আগে মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু তাকে কি করতে হবে, আগে থেকে কিন্তু তাকে এটা তার রেজিস্টার্ড করতে হবে যে এই প্লেয়ার এখানে থাকে, এই বৃত্তান্ত স্যার, তার ডিটেলস রেজিস্টার্ড করতে হবে। তাহলে কি হলো, যে এই পাকিস্তানি খেলোয়াড়টা যদি লুকাছুপি করে কোনো কারসাজি করে ইন্ডিয়ান রেসিডেন্সিয়ালশিপ নিয়ে বিসিসিআই রেজিস্টার্ড হয়, তাহলে কিন্তু ঠিক যতটা দায়িত্ব সেই ফ্র্যাঞ্চাইজির আছে প্লেয়ারটার সম্বন্ধে রিসার্চ করার, ঠিক ততটা দায়িত্ব কিন্তু সেই নিয়ামক সংস্থা বা আইপিএল বা বিসিসিআই তারও থেকে থাকে, যে এই প্লেয়ারটি কীভাবে করলো, পুরো সিস্টেমের সেই দায়টা থেকে থাকে। কেন এই এক্সাম্পল ফার্স্টে দিলাম সেটাতে আসবো। নমস্কার, আমি কৌশিক, ক্রিকেট টক্স উইদাউট এনি ফ্যান্সি এডিসের আরেকটা এপিসোডে আপনাদেরকে স্বাগত। বাংলার প্রথম এপিসোডে যেখানে আমি বেঙ্গল প্রো টি20 লিগ নিয়ে কিছু কথা বলেছিলাম, তার দুর্দান্ত রেসপন্স পাওয়ার পর এই দ্বিতীয় এপিসোড নিয়ে আপনাদের সামনে। প্রথমেই বলে রাখি, প্রথম এপিসোডের পর অনেকের ভালোবাসা, অনেকের অ্যাপ্রিসিয়েশনস এবং অনেকের সমালোচনা দুটোই আমি পেয়েছি। সেটা পার্সোনাল তরফে হোক, কেউ ফোন করে হোক, কেউ SMS করে হোক, বা সমাজ মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়ায় হোক, তারা আমাকে বিভিন্ন রকমভাবে অ্যাপ্রিসিয়েট করেছে বা অনেকে সমালোচনাও করেছে। যারা স্পোর্টস পয়েন্টের এই কাজকে অ্যাপ্রিসিয়েট করেছেন, যে আমরাই হয়তো প্রথম যারা এই ধরনের কন্টেন্ট বাংলা ক্রিকেটে প্রথমবার এনেছি। অনেক মিডিয়া আমাদের এই কন্টেন্টকে ফলো আপও করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তার সাথে আমি পার্সোনালি অনেক সমালোচনা বা ফিডব্যাক, যেটা দুটোই আমি বরাবর অংশগ্রহণ করে থাকি। আমাদের মনে হয় যে কোনো কন্টেন্টকে, যে কোনো স্টোরিকে ভালো করার জন্য বা যে কোনো নিউজকে ভালো করার জন্য অ্যাপ্রিসিয়েশন আর সাথে ফিডব্যাক দুটোই জরুরি। অ্যাপ্রিসিয়েশন ইজ অলওয়েজ ওয়েলকাম, যেটা আমরা সবাই করে থাকি। ফিডব্যাক এবং সমালোচনা দুটোই কিন্তু অলওয়েজ ওয়েলকাম। ফিডব্যাক বা সমালোচনা কি হয়েছে সেগুলো নিয়েও আমরা আসবো। অনেকে আমাকে পার্সোনালি রিচ আউট করেছেন এবং বলেছেন হয়তো এই কন্টেন্টগুলো স্পোর্টস পয়েন্ট বা আমি করছি কারণ সামনে সিএবির ভোট আছে, আর সেই সিএবির ভোটের এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি হয়তো কিছু ভিউজ আর্ন করার চেষ্টা করছি বা কিছু সাবস্ক্রাইবার আর্ন করার চেষ্টা করছি। তো প্রথমেই বলে রাখি, গত বছরও কিন্তু সিএবির ভোট ছিল না, গত বছরও এই বাংলা ক্রিকেটাররা কেন সুযোগ পায়নি সেই নিয়ে আমি কিছু প্রশ্ন করেছিলাম সোশ্যাল মাধ্যমে। আরও বলে রাখি, স্পোর্টস পয়েন্ট বা আমি কোনো রকমভাবে কখনোই সিএবি ভোট বা সিএবির অফিসিয়ালস বা সিএবি অ্যাডমিনিস্ট্রেশন কোনো কিছু নেই, কোনো দিনই কোনো রকম লেখালেখি বা পোস্ট করিনি। কারণ আমার মনে হয় সিএবি পলিটিক্স বা যে কোনো ধরনের পলিটিক্স আমি একটু কম বুঝি। আমার আয়ত্ত ক্রিকেটার এবং তাদের খেলা বোঝা বা তাদের স্টোরি ধরা এইটার মধ্যেই সীমাবদ্ধ, সেই জন্য আমি সেই ধরনের কাজই করে থাকি। ইভেন আমি হলপ করে বলতে পারি যে স্পোর্টস পয়েন্ট বিগত 4 থেকে 4.5 বছরে যতগুলো প্লেয়ারের ইন্টারভিউ, বিশেষ করে ক্রিকেটার, বিশেষ করে বাংলার ক্রিকেটার, তাদের যতগুলো ইন্টারভিউ, যতগুলো স্টোরিজ, যতগুলো ম্যাচ রিপোর্ট করেছে, হয়তো কোনো বড় মিডিয়াও ততগুলো করেনি। ফুটবল নিয়ে বলবো না, কারণ ফুটবলে বাংলা মিডিয়ায় আরও অনেকে আছে যারা প্রচণ্ড ভালো ভালো কাজ করে থাকে, বাট বাংলা ক্রিকেট নিয়ে এইটুকু আমি বলতে পারি যে যতগুলো প্লেয়ারদের ইন্টারভিউ, যতগুলো প্লেয়ারদের স্টোরি, অজানা প্লেয়ারদের স্টোরি আমি করেছি বা স্পোর্টস পয়েন্ট থেকে করা হয়েছে, সেটা sportspoint.com-এ হোক, ওয়েবসাইটে হোক বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো ভিডিওর মাধ্যমে, সেটা কিন্তু আমি বলবো যে খুব
কোম্পানি বা কম মিডিয়া হাউসই করেছেন। এর সাথে আমি অ্যাড করবো যে আমি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের হেডকোয়ার্টার ইডেন গার্ডেন্সে খুব কমই যাই এবং আমাদের বেশিরভাগ কন্টেন্টই আমার এই ছোট্ট ডেস্ক অফিস এবং বিভিন্ন রকম যে মাঠে আমি যাই সেখান থেকেই করে থাকি। আর বিভিন্ন রকম অফিসিয়ালস বা অ্যাডমিনিস্ট্রেশনদের সাথে আমার সেভাবে ওঠা বসা বা চলাফেরা কোনো রকমই নেই। তো সিএবি ভোটকে কাজে লাগিয়ে কিছু ভিউজ ইউজ করা বা ভিউজ পাওয়ার চেষ্টা বা সাবস্ক্রাইবার আর্ন করার চেষ্টা বা কিছু ওয়েবসাইটে রিডার্স বাড়ানো, এটার কোনো রকমভাবেই আমার উদ্দেশ্য নয়। আমার মেন উদ্দেশ্য ছিল, যেটা আপনারা সকলেই জানেন, বাংলা মিডিয়ায় অনেকেই জানেন এবং বাংলা ক্রিকেটে অনেক প্লেয়ার থেকে শুরু করে বাকি যারা বাংলা ক্রিকেটকে ফলো করেন তারাও জানেন যে উদ্দেশ্য একটাই ছিল, এই সিদ্ধার্থ পাতিদার বা সন্দীপ তোমারের মতো প্লেয়ারদেরকে যাতে আমরা বেঙ্গল প্রো টি20 লিগ, যেটা আমাদের নিজস্ব ঘরোয়া লিগ বা আমাদের কলকাতা লিগ, এই ধরনের জায়গাতে যাতে আমরা সুযোগ না দিই এবং যাতে সেই জায়গাতে কোনো বিশ্বাস, কোনো সরকার, কোনো পাল বা কোনো অবাঙালি যারা বাংলা থেকে খেলে বড় হয়েছে তারা যাতে সুযোগ পায়। এই জন্যই সমস্ত রকম প্রতিবাদ যেটা আমরা মিডিয়াতে করে থাকতে পারি, যেটা আমাদের হাতে আছে, সেটা আমি করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করব। সমালোচনা আরও একটা পেয়েছি, যেটা পার্সোনালি আমার কাছে এসছে। অনেকে আমাকে রিচ আউট করেছেন, ফোন করেছেন বা টেক্সট করেছেন যে এই যে পুরো সিস্টেমটা চলছে, এই যে পুরো বাইরের প্লেয়ার আসা, তাদের ডোমিসাইল হওয়া, দিস ইজ আ হিউজ কনস্পিরেসি, দিস ইজ পার্ট অফ এ সিস্টেম। আমি এটার সাথে টোটালি অ্যাগ্রি করি। দিস ইজ নট অ্যাবাউট CAB officials, this is not about Cricket Association of Bengal, this is not only about club officials, this is a whole conspired সিস্টেম, যেখানে একটা বড় কেক আছে, সেই কেকের ছোট্ট ছোট্ট পিস সবাই ভাগ করে খাচ্ছে। এই সিস্টেমটাকে ভাঙাটাই কিন্তু বাংলার ক্রিকেটের জন্য মঙ্গলময় হবে। এই সিস্টেমটাকে ভাঙতে পারলে বা এই সিস্টেমটার ঊর্ধ্বে যেতে পারলেই কিন্তু আমরা বাংলা ক্রিকেটে যে ফ্লোটা আছে সেই ফ্লোটাকে আমরা আনতে পারবো। আমি ছোট্ট একটা এক্সাম্পল প্রথমেই দিয়েছি যে একটা পাকিস্তানি খেলোয়াড় যদি লুকিয়ে নিজের ভারতীয় প্রমাণ করে যদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চান্স পায়, ঠিক সেরকমই কিন্তু হয়তো ব্যাপারটা অতটা সিরিয়াস নয়, ইজ নট আ পাকিস্তানি, বাট একটা এমপির খেলোয়াড় যে অলরেডি মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে খেলেছে, যে অলরেডি এই বছরও মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে খেলবে এবং যে মধ্যপ্রদেশের হয়ে লিস্টে ক্রিকেট অলরেডি খেলে ফেলেছে, সে বেঙ্গলে এসে ডোমিসাইল বার করছে, সে বেঙ্গলে এসে তা বেঙ্গলের অ্যাড্রেস বার করছে, বেঙ্গলে একটা ক্লাবে খেলছে এবং সেখান থেকে কোনো রকমভাবে বেঙ্গলের একটা ফ্র্যাঞ্চাইজ দলে সুযোগ পাচ্ছে বেঙ্গল প্রো টি20 লিগ খেলার। অবশ্যই এখানে প্রথম দায় আসে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের, বিকজ তাদের রেজিস্টার্ড প্লেয়ারকে কোনো ফ্র্যাঞ্চাইজ নিয়েছে। ফ্র্যাঞ্চাইজ বলতেই পারে যে রেজিস্টার্ড প্লেয়ার, আই ক্যান টেক ইট, এতে কোনো অসুবিধা নেই। এখানে সিএবি বলতে পারে যে আমরা তো আর তার ডোমিসাইল বানিয়ে দিচ্ছি না বা আমরা তো তার আধার কার্ড বানিয়ে দিচ্ছি না, এটা পুলিশ বা আধিকারিকদের কাজ। অবশ্যই এটা পুলিশ বা আধিকারিকদের কাজ। তারা কিভাবে যে কেউ এসে বাংলার অ্যাড্রেস পেয়ে যাচ্ছে, সেখানে বাংলায় ডোমিসাইল বানাচ্ছে এবং ভেরিফাই হচ্ছে না। আজ আপনি যদি একটা পাসপোর্ট বানাতে যাই, আপনারা দেখবেন কত রকমের ভেরিফিকেশন হয়। আপনার বাড়িতে পুলিশ আসে, আপনার অ্যাড্রেস ঠিক আছে কিনা, 2-4 রকমের ভেরিফিকেশন হয়, আপনাকে অফিসে যেতে হয়। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, কিভাবে বাংলার বাইরে থেকে কেউ এসে এত ইজিলি বাংলার অ্যাড্রেস পাচ্ছে, বাংলার ডোমিসাইল পাচ্ছে এবং বাংলার সেই ডোমিসাইলটাকে কাজে লাগিয়ে সে নিজেকে বাংলার একজন অধিবাসী হিসেবে প্রমাণ করছে এবং বাংলার যে কোনো সংস্থায় সে নিজেকে বাঙালি হিসেবে প্রমাণ করছে। এটা শুধু ক্রিকেটের ক্ষেত্রে হতে পারে না, এটা ফুটবলের ক্ষেত্রে হতে পারে, এটা যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে হতে পারে, সরকারি চাকরির ক্ষেত্রে হতে পারে, ইভেন আমরা যে কোনো রকমের ট্রেডিশনাল এসেও তো এগুলো করতে পারে। যে কোনো ইজিলি বাংলায় এসে একটা ডোমিসাইল বানিয়ে নিল, সে আমার নিজেকে বাংলার প্রমাণিত করলো, হয়তো এরকম হচ্ছেও আমরা জানি না। তো এই জিনিসটার দায়ভার কে নিচ্ছে? অবশ্যই এখানে পশ্চিমবঙ্গ সরকার এবং আধিকারিক যারা আছেন, যারা এগুলো দেখভাল করছেন, কিভাবে এত ইজিলি আধার কার্ড হচ্ছে, বা ভারতীয় সরকার যারা আপনারা দেখছেন যে কিভাবে এত ইজিলি আধার কার্ড হচ্ছে, কিভাবে এত ইজিলি ভোটার কার্ড হচ্ছে, কিভাবে এত ইজিলি অ্যাড্রেস পাওয়া যাচ্ছে, এই পুরো সিস্টেমটার যে লুপ, এই সিস্টেমটার এগেনস্টে কিন্তু আমার প্রতিবেদন ছিল। সেই সিস্টেমটার এগেনস্টেই আমাদের প্রশ্ন ছিল যে কীভাবে হচ্ছে। শুধু সিএবি নয়, সিএবি অবশ্যই এখানে সিএবি রেজিস্টার্ড প্লেয়ার, সিএবিকে অবশ্যই তার দায়বদ্ধতা নিতে হবে, ক্লাবকেও দায়বদ্ধতা নিতে হবে, যে ক্লাবের লোকজন এদেরকে রেজিস্টার্ড করাচ্ছে তাদেরকে দায়বদ্ধতা নিতে হবে এবং তার সাথে কিন্তু সরকার এবং তার সাথে জড়িত সমস্ত আধিকারিক যারা এই প্রসেসটাই আছেন, বিশেষ করে পুলিশ, তাদেরকেও কিন্তু দায়বদ্ধতা নিতে হবে যে কিভাবে এরা এখানে এত ইজিলি এসে ডোমিসাইল বানাচ্ছেন। এইবার আসি আরও একটা যুক্তিতে, যে যুক্তিটা আমার পর্যন্ত এসে পৌঁছেছে। আমাকে অনেকে পার্সোনালি ফোন করে বা টেক্সট করে এই যুক্তিটা দিয়েছেন, যে অবশ্যই আমি অ্যাগ্রি করেছি প্রথম যুক্তির সাথে, যে সিস্টেম, দিস ইজ আ সিস্টেম, এই সিস্টেমের পার্ট সকলে এবং এই বড় কেকটার ভাগ সকলে একটু একটু করে পাচ্ছে।
আরও একটা যে যুক্তি আমার কাছে এসছে যে বাংলার বাইরের প্লেয়ার নিতে অসুবিধাটা কোথায়, বাংলার ভালো বাইরের প্লেয়ার যদি বাংলা ক্রিকেটে আসে, বেঙ্গল প্রো টি20 লিগ খেলে, তাতে অসুবিধাটা কোথায়? অবশ্যই সরফরাজ খান, ইয়াসাসবি জয়সওয়াল বা নাগপুরের রোহিত শর্মারা তো মুম্বাই থেকে খেলেছেন বা খেলছেন, অসুবিধাটা কোথায়? অসুবিধাটা তখনই হচ্ছে, আজ ইয়াসাসবি জয়সওয়াল কোনোদিন কিন্তু বলেনি যে আমি মুম্বাই জন্মেছি, বা মোহাম্মদ শামিও কোনোদিন বলেনি আমি বাংলায় জন্মেছি, বা প্রজ্ঞান ওঝা যখন বাংলায় এসে খেলেছিল সেও কিন্তু বলেনি আমি বাংলায় এসে জন্মেছি, বা অশোক মালোত্রা থেকে শুরু করে আরও অনেকে যারা লেজেন্ডারি ক্রিকেটার, অরুণ লাল, যারা লেজেন্ডারি বেঙ্গলের কিছু ক্রিকেটার আছেন যারা বাইরে থেকে এসে বাংলায় খেলেছেন, আরও অনেকে আছেন, বাঙালি অনেকেই আছেন যারা বাংলায় এসে ক্রিকেট খেলেছেন, এখানে সসম্মানের সাথে ক্রিকেট খেলেছেন, বাংলাকে অনেক ট্রফি জিতিয়েছেন বা বাংলাকে সম্মান এনে দিয়েছেন এবং সাথে বাংলাকে নিজের করে নিয়েছেন, অনেকেই আছে। কারেন্টলি আমরা কালকে দেখলাম ঈশ্বরন, অভিমন্যু ঈশ্বরন অ্যান্ড আকাশদীপ দুজনেই ভারতীয় দলের টেস্ট দলে ইংল্যান্ড ট্যুরের জন্য সুযোগ পেয়েছে, অভিনন্দন তাদের দুজনকেই, আমরা প্রচণ্ড খুশি তাদের এই সুযোগে। আশা করবো অভিমন্যু ঈশ্বরনের যে ওয়েল ডিজার্ভ টেস্ট ক্যাপ আছে সেটা সে পাবে। আবার টপিকে ফিরে আসি, যে এই ধরনের ক্রিকেটাররা এরা কিন্তু কখনোই বলেননি যে আমরা এখানকার বাংলার। সমস্যাটা এখানেই। আজ যদি বাংলার কোনো ক্রিকেটার পাঞ্জাব টি20 লিগে বলে যে আমি পাঞ্জাব টি20 লিগে প্রিয়াংশ আরিয়াদের সাথে খেলবো, ইজ ইট পসিবল ফর হিম? ওখানে গেলে কি এত জলদি সুযোগ পাওয়া যায়? আমি অনেক ক্রিকেটারের সাথে কথা বলেছি, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে যাও না মুম্বাই যাও বা অন্য কোনো স্টেটে যাও, তা সেখানে কি এত ইজিলি সুযোগ পাওয়া যায়? ওরা একই কথা বলে, তুমি যদি যাও তোমাকে সাইডে দাঁড় করিয়ে রাখবে, তোমাকে এক কোণায় দাঁড় করিয়ে রাখবে, আনলেস অ্যান্ড আনটিল ইউ হ্যাভ প্লেড ফর মুম্বাই, বা মুম্বাই তুমি বা যে কোনো স্টেটে তুমি অনেক ছোটোবেলা থেকে খেলছো, সেখানকার আমভাব সেখানকার কালচারের সাথে তুমি ওঠা বসা করছো, সেখানে থাকছো, তাছাড়া কিন্তু ইট ইজ কোয়াইট নিয়ার টু ইম্পসিবল। দিল্লিতে গেলে তো কোনো কথাই নেই, ওখানে নিজেদের প্লেয়ারদেরই ওরা সেভাবে বিবেচনা করতে পারে না। তো এই হচ্ছে প্রশ্ন। তাহলে এই ছেলেগুলোকে আমরা বাংলার কেন বলছি? উই ক্যান কল দেম যে সন্দীপ তোমার ইজ এ ইউপি প্লেয়ার, সে ইউপির হয়ে খেলছে। অবশ্যই আমাদের, আপনারা যদি না জেনে থাকেন, কলকাতা লিগে কিন্তু আউটস্টেশন প্লেয়ার খেলানোর কিন্তু নিয়ম আছে। 4 জনকে সিজনে রেজিস্টার করা যায় এবং 3 জন, ইফ আই এম নট রং, আমি জানি না আমি পুরোটা সঠিক তথ্য বলছি কিনা, আমি যতদূর জানি 4 জন প্লেয়ারকে রেজিস্টার করা যায় এবং 3 জন প্লেয়ারকে প্লেইং 11-এ রাখা যায়। দেন হোয়াই ইজ দিস ফার্স্ট ওভার মেকিং দেম বেঙ্গলিজ? তাদেরকে ডোমিসিয়াল দেওয়ার বা তাদেরকে বাংলার বলার পিছনে এত ছুট কেন? আমরা যখন 3টে প্লেয়ারকে প্লেইং 11-এ আউটস্টেশন প্লেয়ারকে অ্যালাউ করছি খেলার জন্য, যেখানে আমরা আগে দেখেছি পিসেন ট্রফিতে, ইনভিটেশন ট্রফি, ওখানে বিরাট কোহলি থেকে শুরু করে সচিন টেন্ডুলকর এসে খেলেছে, আর গত বছরও দেখেছি জিতেশ শর্মারা এসে খেলেছে, এরকম অনেকে কিন্তু লিগেও এসে খেলে, বাইরের প্লেয়াররা খেলে, সেটা অ্যালাউড, সেটা অ্যাজ পার সিএবি রুল দিস ইজ কোয়াইট অ্যাপ্লিকেবল। বাট যখন আমি কোনো ইউপি, যখন আমি কোনো এমপির প্লেয়ারদেরকে বাইরে থেকে আনছি বা আনার সুযোগ করছি, তাদেরকে এখানকার ডোমিসিয়াল দিচ্ছি বা এখানকার অ্যাড্রেস দিচ্ছি, তখন কিন্তু উই আর নট এথিক্যালি রং, উই আর ইললিগাল হেয়ার, উই আর ডুইং ইললিগাল থিংস হেয়ার। এখানে কেবলমাত্র আমরা এথিক্যালি রং না, আমরা রোহন গাভাস্কারকে কেন আনছি, থাক না, আমাদের বাংলার কেউ খেলতে পারতো ওর জায়গায়, দিস ইজ এথিক্যালি রং, দিস মাইট বি এথিক্যালি রং, যে হ্যাঁ রোহন গাভাস্কারের জায়গায় হয়তো বাংলার কোনো ছেলে বাংলা টিমই খেলতে পারতো, দিস ইজ এথিক্যাল থিং। বা আমরা যেটা দেখে থাকি, অনেকে বলছেন যে কিছু প্লেয়ার, বাংলার প্লেয়ার আছে যারা অল্প রান করে বেঙ্গল প্রো টি20 লিগে খেলছে, বা অনেকে রঞ্জি ট্রফির সময় বলে যে না এই ছেলেটা পারফর্ম করে নিয়ে খেলছে, কোটা সে কোটা হ্যান ত্যান, বিভিন্ন রকমের বিভিন্ন রকমের অজুহাত দেখা যায়, বিভিন্ন রকমের রিজনস দেখা যায়। অনেকেই বলে থাকে না আমি এর থেকে ভালো কেন খেলছি না, ব্লা ব্লা ব্লা। স্পোর্টে কিন্তু এই ফেভারিটিজমটা প্রথম থেকেই আছে, শুরুর দিক থেকে, যবে থেকে স্পোর্ট হচ্ছে, যবে থেকে টিম গেম হচ্ছে, তবে থেকে কিন্তু ফেভারিটিজমটা আছে। 19-20, কারোর 19-এর পছন্দ, কারোর 20-র পছন্দের প্লেয়ার কিন্তু ঢুকেছে, খেলেছে, নো ইস্যুস উইথ দ্যাট। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা যখন একটা বাইরের ছেলেকে বাংলার বলে তাকে অ্যাড্রেস দিয়ে, তাকে সুযোগ করে দিয়ে যখন আমরা তাকে ঘরের ছেলে বানাচ্ছি, দিস ইজ ইললিগাল। ইনফরমেশন দিয়ে রাখি, মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে 12ই জুন, ইফ আই এম এগেন নট রং। আমি মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের পোস্ট দেখেছি ইনস্টাগ্রামে, 12ই জুন থেকে শুরু হচ্ছে। এবার আপনারা বলুন, যে সিদ্ধার্থ পাতিদার 12ই জুন থেকে সারাংশ জেনের টিমে মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে খেলবে, আমি এখনো জানি না বেঙ্গল প্রো টি20 লিগের ডেটস কি, ডেট বেরোলে জানা যাবে যে এটা মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের সাথে ক্ল্যাশ করছে কিনা। যদি ক্ল্যাশ করে থাকে তাহলে সে কোথায় খেলবে? তাকে কি আমরা চার্টার্ড ফ্লাইট করে নিয়ে আসবো? চার্টার্ড ফ্লাইট করে নিয়েছে, একবার মধ্যপ্রদেশ একবার বাংলায় খেলাবো? জানি না। তো এটা কিন্তু
এথিক্যালি রং নয়, এটা কিন্তু সম্পূর্ণটাই ক্রিমিনাল অফেন্স। দিস ইজ ইললিগাল অ্যান্ড বিসিসিআই শুড অলসো টেক নোটিস অফ দ্যাট, যে এটা কিন্তু সম্পূর্ণ রকমের একটা ইললিগাল ঘটনা ঘটছে, যেটা সিদ্ধার্থ পাতিদার বা সন্দীপ তোমাররা করছে বা তাদেরকে করতে। তো যারা আমাকে ফোন করে বা পার্সোনালি রিচ আউট করে জানিয়েছেন নিজেদের মতামত বা সমাজ মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে কি অসুবিধা বাংলার বাইরের প্লেয়ার খেললে, অসুবিধাটা কোথায় যদি আমরা ভালো প্লেয়ার পাই? তাদের যুক্তিতে এটাই বলার যে অসুবিধা যখনই আমরা তাকে বলছি যে সে আমাদের ঘরের ছেলে, উই আর নট ডুইং এনি এথিক্যাল থিংস রং, উই আর ডুইং ইললিগাল থিংস। ঠিক যেরকম আমি প্রথমেই ভিডিও শুরুতে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা ভালো প্লেয়ার দেখা যাচ্ছে, খুবই ভালো প্লেয়ার পাকিস্তান থেকে এসে যদি ইন্ডিয়ায় এসে ইন্ডিয়ার পাসপোর্ট বানিয়ে ইন্ডিয়ার সমস্ত কিছু বানিয়ে যদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে, আমরা কিন্তু তাকে ছেড়ে দেবো না, আমরা কিন্তু তাকে দোষী সাব্যস্ত করবো, বিসিসিআইকে দোষী সাব্যস্ত করবো, পুরো সিস্টেমকে দোষী সাব্যস্ত করবো। এবং তার সাথে এটাও বলবো যে ক্রিকেটাররা যদি এইভাবে এসে করতে পারে তাহলে কিন্তু জঙ্গিরাও আসতে পারে, টেররিস্টরা আসতে পারে, যে কেউ কিন্তু তাদের অ্যাড্রেস চেঞ্জ করে ইজিলি এটা করতে পারে। তা এই যে পুরো সিস্টেমটা চলছে, এই যে পুরো সিস্টেম, নিয়ামক সংস্থা, ক্লাবস, অফিসিয়ালস, পুলিশ, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, আধার কার্ড ডিপার্টমেন্ট, এভরিওয়ান, এই যে একটা বড় পিস, বড় কেক, একটা বড় কেকের ছোট্ট ছোট্ট পিস সবার মধ্যে ভাগ হচ্ছে, সবাই আরামসে খাচ্ছে, এটার বিরুদ্ধেই প্রতিবাদ কিন্তু আমার কোনো বাইরের প্লেয়ারদের মধ্যেও না। আজ আকাশদীপ এসে দুর্দান্ত খেলছে, মুকেশ কুমাররা খেলছে, আগে দেখেছি প্রজ্ঞান ওঝা খেলেছে, যখন আমি খেলতাম তখন দেখেছি প্রজ্ঞান ওঝা খেলছে, আরও অনেক বাইরের প্লেয়ার ছোটোবেলায় শুনেছি অশোক মালহোত্রা বাইরে থেকে এসে খেলেছেন, অরুণ লাল্লা খেলেছেন, পেপারে দেখেছি, অনেক স্ট্যাট দেখেছি, রোহন গাভাস্কার বেঙ্গলে এসে বহুত বছর খেলেছেন। I have no issues with them. Just tell me that you are from an outstation player. তুমি বাইরে থেকে এসে খেলছো, ইউ আর নট ফ্রম বেঙ্গল। কেন তুমি প্রুভ করতে চাইছো বা তাদেরকে অ্যালাউ করছো প্রুভ করতে যে এরা বাংলার? সমস্যাটা এখানেই। আরও একবার বলছি, দিস ইজ নট অনলি এথিক্যালি রং, দিস ইজ আ ক্রিমিনাল অফেন্স। একজন ভারতীয় নাগরিক একই সাথে দুটো স্টেটের ডোমিসিয়াল বা দুটো স্টেটের কিন্তু বাসিন্দা নিজেকে প্রমাণ করতে পারে না। এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আপনারা সকলেই বুঝতে পারছেন। পুরো একটা সিস্টেমই এখানে চলছে। তো যারা আমাকে ফিডব্যাক পাঠিয়েছেন, যারা আমাকে রিচ আউট করেছেন এই দুটো পয়েন্ট নিয়ে, তাদেরকে এটাই বলার ছিল যে এই দুটো আমার মনে হয়েছে যে এই দুটো যুক্তির কারণে, এই দুটো যুক্তিতে অন্তত বাইরের প্লেয়ারদের কিন্তু অ্যালাউ করা কোনো রকমভাবেই উচিত না। এবার আসছি যে সমস্ত খেলোয়াড়রা আমাকে রিচ আউট করেছেন যে এই বলে যে আমি এই পারফর্ম করেছি আমাকে নেয়নি, ও এই পারফর্ম করেছে ওকে নিয়েছে। সোজা মোদ্দা কথা, স্পোর্ট ওয়েন এভার আর টিম প্লেস, যখন এই টিম গেম হয়, আমরা কালকে ইন্ডিয়া টিম বেরিয়েছে, সেখানেও আমরা হয়তো অনেকে শুনছি শ্রেয়াস আইয়ারকে নেয়নি, সরফরাজ খানকে বসিয়ে দিল, বা একে কেন নিল না, ওকে কেন নিল না। মতামত সবসময় থাকবে। স্পোর্টস, টিম স্পোর্টস স্পেশালি ক্যান নেভার বি পারফেক্ট, বিকজ আমাদের মনেই হতে পারে, কালকে অজিত আগারকার উত্তর দিয়েছে যে আমরা যদি সবার কথা বলতে থাকি যে কাদের নিইনি, তাহলে প্রেস কনফারেন্সটাই 4 ঘন্টার হবে, কিন্তু আমরা কথা বলতে পারি কাদেরকে নিয়েছি। স্পোর্টস পার্টি কিন্তু ঠিক সেটাই করবে। ঠিক যেমন আমরা সমালোচনা করছি যে জিনিসটা ভুল হচ্ছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। টুর্নামেন্টের ডেট বেরোলে কিন্তু আমরা অবশ্যই প্রত্যেকটা টিম নিয়ে আলোচনা করবো, প্রত্যেকটা টিমের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস নিয়ে আলোচনা করবো, প্রত্যেকটা টিমে বাংলার কারা ভালো আছে, আমি আবারও বলছি বাংলার যারা ভালো প্লেয়ার আছে তাদেরকে নিয়ে আলোচনা করা হবে, কাদেরকে আমরা মুখিয়ে আছি দেখার জন্য, কাদের আমার মনে হয় বা আমাদের মনে হয় তারা বেঙ্গল প্রো টি20 লিগ থেকে খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা ইন্ডিয়া টিমে খেলতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু যারা বলছেন যে আমাকে নেয়নি ওকে নেয়নি, বা স্পোর্টে কিন্তু ফেভারিটিজম সবসময় থাকবে। বিরাট কোহলি নিজের ইন্টারভিউতে বলেছে ও কিন্তু দিল্লি আন্ডার-16 টিমে চান্স পায়নি, তখন থেকে ঠিক করেছিল আজ যদি আমার 1000 রানে না হয় আমাকে 1500 করতে হবে, 1500 তো না হলে 2000 করতে হবে। এভাবেই এগোতে হয় স্পোর্টসে, হয়তো এভাবেই এগোতে হয়। সেটা সুনীল ছেত্রী থেকে শুরু করে বিরাট কোহলি, MS ধোনি সবাই কিন্তু বরাবর একই কথা বলেছেন। ইভেন আমাদের লেজেন্ডারি বাংলার ক্রিকেটার ঝুলন গোস্বামীকে আমরা দেখেছি সমস্ত রকম অডসের এগেনস্টে গিয়ে তিনি বিশ্ব ক্রিকেটকে ডমিনেট করেছে। সৌরভ গাঙ্গুলি ভারতীয় দলের অধিনায়ক, ওয়ান অফ দ্য বেস্ট এভার, তিনি বাংলা থেকে গিয়ে অনেক রকম কনস্পিরেসির এগেনস্টে গিয়ে, যেখানে যখন বাংলা ক্রিকেটের হয়তো সেভাবে গুরুত্ব দেওয়া হতো না, সেখান থেকে গিয়ে ভারতীয় ক্রিকেটকে, ওয়ার্ল্ড ক্রিকেটকে ডমিনেট করেছেন অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ব্যাটার অ্যান্ড অ্যাজ এ হোল গ্লোবাল আইকন। তো সমস্ত কিছুই সম্ভব, আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে সেই রকমভাবে পারফর্ম করতে হবে। কিন্তু আঙুল কিন্তু উঠে থাকবে এই দুই ধরনের, এই সন্দীপ তোমার, এই সিদ্ধার্থ পাতিদারদের ওপর, যারা বাইরে থেকে এসে নিজেদেরকে বাংলার প্রমাণ করতে পারছে এত ইজিলি এবং তার সাথে ক্রিমিনাল অফেন্স করছে,
দুটো স্টেটের রেসিডেন্সিয়ালশিপ নিয়ে, কারণ আপনি জানেন যে এমপি লিগ বা ইউপি লিগে খেললে কিন্তু তাদের এখানে লোকাল প্লেয়ার হিসেবেই খেলতে হয় এবং তাদের আশা করি তাদের ওখানে লোকাল রেসিডেন্সিয়ালশিপও আছে। স্পোর্টস পয়েন্টের এই লড়াইটা থাকবে। যদি আপনার মনে হয়, আরও একবার বলে রাখি যে শুধু সমালোচনা না, তার সাথে কিন্তু আমরা সমস্ত রকম পজিটিভ নিউজ যেগুলো বাংলা ক্রিকেটে ঘটছে ও টি20 লিগ নিয়ে আমরা আলোচনা করতে পারি, সেগুলোও কিন্তু আমাদের আলোচনায় টুর্নামেন্টের ডেট অ্যানাউন্স হলে কিন্তু থাকবে। ওমেন্সদের নিয়েও থাকবে, বিশেষ করে ওমেন্স ক্রিকেটেও কিন্তু আমরা জোর দিয়ে থাকি, সেটা নিয়েও থাকবে এবং মেন্স ক্রিকেট নিয়েও আলোচনা আমার তরফ থেকে বা স্পোর্টস পয়েন্টের তরফ থেকে থাকবে। যদি আপনার মনে হয় যে আমরা যথাস্বরূপ কাজ করতে পারছি, এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই যে মাধ্যমে আপনি দেখে থাকেন, যদি ইউটিউবে দেখে থাকেন তো সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকেন তো অবশ্যই ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই অ্যাপ্রিসিয়েশনের সাথে ফিডব্যাক বা ডিসকাশন যেগুলো আপনারা করছেন, যেগুলো আমাকে পাঠাচ্ছেন পার্সোনালি বা স্পোর্টস পয়েন্টকে পাঠাচ্ছেন, এগুলো সবসময় অ্যাপ্রিসিয়েশনের সাথে আমরা যদি ফিডব্যাক বা সমালোচনা না পাই তাহলে হয়তো আমরা নিজেদের কন্টেন্ট নিয়ে বা নিজেদের থট প্রসেস নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারবো না। সকলকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য পুরো এপিসোডটি। আরও একবার স্পোর্টস পয়েন্টকে ফলো করুন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর কন্টেন্ট।